মধ্যে কমন ভাস্কুলার কিছু প্রবলেম আছে। থ্রোম্বোফেবাইটিস এই কন্ডিশনটার সাথে কি তোমরা পরিচিত? এর আগে কখনো শুনেছো কিংবা পড়েছো কিংবা দেখেছো কিংবা চিকিৎসা দিয়েছো, এই ধরনের কোনো আইডিয়া আছে? ম্যাম চিকিৎসা দিইনি ম্যাম, টার্মটা শুনেছি কার্ডিওপালমোনারি। থ্রোম্বোফেবাইটিস আসলে একটা ইনফ্ল্যামেটরি কন্ডিশন। এটা একটা ভাস্কুলার ইনফ্ল্যামেটরি কন্ডিশন যেখানে মূলত মানে ভেইন, আর্টারি কম কিন্তু ভেইন মূলত সেখানে সোয়েলিং হয়, সোয়েলড হয়, ফুলে ফুলে যায়, ইনফ্লেমড ভেইন। ঠিক আছে? অনেক সময় দেখা যায় যে ভেইনে যদি কোনো ব্লাড ক্লটিং হয়, আমরা আর্টারিয়াল ব্লাড ক্লটিং দেখেছি, পড়েছি, কোনো কারণে যদি ভেইনে থ্রম্বাস ফর্মেশন, তার পরবর্তী সেকেন্ডারি ইফেক্ট হিসেবে থ্রোম্বোফেবাইটিস ডেভেলপ করতে পারে। সাধারণত ডিপ ভেইন গুলোতে থ্রোম্বোফেবাইটিস দেখা যায়, তবে অনেক সময় সুপারফিশিয়াল যে স্কিন সারফেস সেখানেও থ্রোম্বোফেবাইটিস হতে পারে। এখানে যে ছবি দেখছো অনেকটা দেখতে এই ধরনের মানে ফিজিক্যাল প্রেজেন্টেশন থাকতে পারে। পেলভিক এরিয়া, লেগ এরিয়াতে খুব বেশি পরিমাণ এই থ্রোম্বোফেবাইটিস দেখা যায়, তবে থাইয়েও হতে পারে এবং মোস্ট কমনলি এটা লোয়ার লিম্বেই হয়, আপার লিম্বে একেবারে খুব রেয়ার। থ্রোম্বোফেবাইটিস আপার লিম্বে খুবই রেয়ার। সো থ্রোম্বোফেবাইটিস আসলে হচ্ছে সোয়েলিং অফ দ্য ভেইনস ডিউ টু ইনফ্লামেশন। আচ্ছা, এই থ্রোম্বোফেবাইটিসের জন্য কিছু রিস্ক ফ্যাক্টরস আছে। কোন ধরনের ডিভাইস ইনসার্ট করা হয়, বিশেষ করে পেসমেকার ক্যাথেটার, যেটা এনজিওপ্লাস্টি করার জন্য ব্যবহার করা হয়, যেটা গ্রোইনের ভেইন দিয়ে হার্ট বরাবর মানে হার্ট পর্যন্ত পৌঁছায়। এই ধরনের যদি ইনভেস্ট প্রসিডিউর ভেইনে ইউজ করা হয়, সেক্ষেত্রে ওই ইনজুরির কারণে মানে এন্ডোথেলিয়াল যে ইনজুরি, ভেইনের যে এন্ডোথেলিয়াল ইনজুরির কারণে এখানে থ্রোম্বোফেবাইটিস হতে পারে। যারা লম্বা সময় ধরে রেস্টে আছে, মোবিলিটি একেবারে কম, সেক্ষেত্রে থ্রোম্বোফেবাইটিস হতে পারে। যদি কারো ক্লটিং কোন ডিসঅর্ডার থাকে, ফ্যামিলি হিস্ট্রি থাকে, অনেকের থাকে ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, সেই ব্লাড ক্লটিং হলে পরবর্তী মানে সেকেন্ডারি ইফেক্ট হিসেবে থ্রোম্বোফেবাইটিস হতে পারে। ফ্র্যাকচার পরবর্তী সময়ে, হ্যাঁ, বিশেষ করে হিপ ফ্র্যাকচার, পেলভিস ফ্র্যাকচার, লেগ ফ্র্যাকচার, এই ফ্র্যাকচারের পরবর্তীতে এই ইনফ্ল্যামেশন হতে পারে মানে ভেইনে। তারপরে হচ্ছে যারা মানে প্রসূতি মা, যারা অলরেডি বাচ্চা মানে জন্ম দিয়েছে, বিশেষ করে বাচ্চা জন্মদানের 6 মাসের মধ্যে এই থ্রোম্বোফেবাইটিস হওয়ার সম্ভাবনা আছে। যারা প্রেগন্যান্ট, ওবিস, তারাও কিন্তু এই থ্রোম্বোফেবাইটিসের জন্য রিস্কি। যদি কোনো রিসেন্ট সার্জারির হিস্ট্রি থাকে, বিশেষ করে অর্থোপেডিক সার্জারির যদি হিস্ট্রি থাকে, সেক্ষেত্রে থ্রোম্বোফেবাইটিস হতে পারে। যদি কোনো ব্লাড ডিসঅর্ডার থাকে কিংবা বোন মেরো ডিসঅর্ডার থাকে, সেক্ষেত্রে থ্রোম্বোফেবাইটিস মানে হতে পারে। এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এই যে বিষয়টা তা না, সিগারেট স্মোকিং, কোনো ধরনের অটোইমিউন ডিসঅর্ডার, তারপরে যদি কোনো ধরনের এন্ডোক্রাইন ডিসঅর্ডার থাকে, বিশেষ করে এস্ট্রোজেন থেরাপি যারা নেয়, হ্যাঁ, বিশেষ করে এস্ট্রোজেন থেরাপি যারা নেয় তাদের জন্য এই থ্রোম্বোফেবাইটিস, তারা কিন্তু এই থ্রোম্বোফেবাইটিস ডেভেলপমেন্টের একটা মানে রিস্কে পড়ে যায়। আচ্ছা, খুব মানে খুব
সুপারফিশিয়াল ভাবে আলোচনা করছি, প্রায় কাছাকাছি কিছু ডিসঅর্ডার যেগুলো আমরা আসলে আমাদের জানা দরকার। কখন যদি আমরা পেশেন্ট দেখি এই ধরনের যদি সিচুয়েশন দেখি, আমরা যাতে অ্যাটলিস্ট একটা প্রাইমারি ধারণা করতে পারি। এরপরে অবশ্যই আমরা তাকে একজন ভাস্কুলার সার্জনের কাছে কিংবা ভাস্কুলার মেডিসিন যারা প্র্যাকটিস করেন তাদের কাছে আমরা ইমিডিয়েটলি পেশেন্টকে রেফার করব। নট নেসেসারিলি যে ফিজিওথেরাপি প্রত্যেকটা কন্ডিশনের জন্য চিকিৎসা দিবে তা না। একটা রিস্ক বোঝা বা একটা কন্ডিশন দেখে একটা ধারণা করাটাও খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই কন্ডিশনটা তোমরা হয়তো বা অনেকেই জেনেছো, ভ্যারিকোজ ভেইন। বাসায় যারা যদি কেউ অবিস থাকে অথবা যারা ফিমেল, বিশেষ করে ফিমেল এল্ডারলি যারা আছে, ফিমেল এল্ডারলিদের মধ্যে খুব কমন ভ্যারিকোজ ভেইন। কখনো কি দেখেছো তোমরা এই ধরনের সিচুয়েশন? না ম্যাম, দেখিনি। আচ্ছা, ভ্যারিকোজ ভেইন আর থ্রম্বোফ্লেবাইটিস এর মধ্যে পার্থক্য হচ্ছে ভ্যারিকোজ ভেইন আসলে একটা নন ইনফ্ল্যামেটরি কন্ডিশন, আর নন ইনফ্ল্যামেটরি মানে হচ্ছে অলমোস্ট মোর দ্যান 90% ভ্যারিকোজ ভেইন ইজ পেইন ফ্রি, পেইনলেস, রেস্টিং অবস্থায় কোনো পেইন নাই, কোনো টেম্পারেচার নাই, মানে ইনফ্লামেশনের কোনো সাইন সিমটম পাওয়া যাবে না, এবং এটা অপেক্ষাকৃত লেস ফেটাল। থ্রম্বোফ্লেবাইটিস যেমন খুব ডেঞ্জারাস, যদি ইনফ্লামেশন যদি ঠিক মতো কন্ট্রোল না করা যায়, সেক্ষেত্রে পরবর্তী ভাস্কুলার যে কোনো সমস্যা হতে পারে, গ্যাংগ্রিন হতে পারে, যদি সেখানে থ্রম্বাস ফর্মেশন হতে পারে, এম্বোলিজম ফর্মেশন হতে পারে, হার্ট অ্যাটাক আসতে পারে, স্ট্রোক আসতে পারে। কিন্তু ভ্যারিকোজ ভেইন এটা অপেক্ষাকৃত সেফ, মানে সেটা এই ভ্যারিকোজ ভেইন সাধারণত এটা মানে কোনো ধরনের ফেটাল সিচুয়েশন তৈরি করে না। আচ্ছা, ভ্যারিকোজ ভেইন এটাও সোয়ালোয়েন থাকবে, ভেইন গুলো ফুলে যাবে, টুইস্টেড থাকবে। এখানে ফুলে তো যাবেই, সাথে টুইস্টেড থাকবে। টুইস্টেড মানে কি? পেঁচানো পেঁচানো, আঁকা বাঁকা, এবং অনেক সময় বড় হয়ে যাবে, ভেইন গুলো এনলার্জ হয়ে যাবে, এবং ঠিক স্কিনের নিচের যে ভেইন গুলো সেগুলো খুব প্রমিনেন্ট আকার ধারণ করবে, খুব প্রমিনেন্ট আকার ধারণ করবে, এবং প্রায়শই এরা দেখতে লালচে, এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা দেখতে নীলচে হয়। সাধারণত আমরা পায়ে মানে লেগের যে অংশটা, পেছনের অংশটা, পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্টে আমরা বেশি ভ্যারিকোজ ভেইন দেখি, তবে এটা যে কোনো জায়গায় হতে পারে। অনেকের থায়ে হতে পারে, অনেকের আপার লিম্বেও হতে পারে, তবে খুব রেয়ার। লোয়ার লিম্বে ভ্যারিকোজ ভেইন ইজ ভেরি কমন, স্পেশালি পোস্টেরিয়র মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য লেগ। দেখো, ভেইন গুলো কুঁচকে আছে, টুইস্টেড হয়ে আছে, নীলচে হয়ে আছে, ফুলে আছে, মোটা হয়ে গেছে। মহিলাদের বেশি হয়, অলরেডি বলেছি। সাধারণত কোনো সমস্যা তৈরি করে না, তবে কখনো কখনো ভ্যারিকোজ ভেইন কারণে পা ফুলে যেতে পারে, ক্লট হতে পারে, স্কিনের কালার চেঞ্জ হতে পারে, স্কিনের নিউট্রিশন কমে যেতে পারে। যদি এই ধরনের কোনো সিচুয়েশন ইউজুয়ালি হয় না, হয় সেক্ষেত্রে অবশ্যই ভাস্কুলার সার্জারি আওতাধীন হতে হবে, মানে ভাস্কুলার সার্জারি তখন প্রয়োজন হবে। তবে নর্মালি ভ্যারিকোজ ভেইন নিয়ে বছরের পর বছর অনেকেই ভালো থাকে, তেমন কোনো বড় সমস্যার সৃষ্টি হয় না। সাধারণত এর কারণ মানে ভ্যারিকোজ ভেইন হওয়ার কারণ কি? আমরা জানি আমাদের যে ভেইন গুলো আছে, হ্যাঁ, আমাদের যে পেরিফেরাল, বিশেষ করে পায়ের যে ভেইন গুলো আছে, ভেইনের ভেতরে কিছু ভালভ আছে। ভালভ মানে হচ্ছে দরজা, এবং এই ভালভ গুলো ওয়ান ওয়ে ভালভ। ঠিক আছে? এই ভালভের কাজ হচ্ছে যখন পেরিফেরাল থেকে ব্লাড ফ্লো, ব্যাক ফ্লো হয়, মানে ডিঅক্সিজেনেটেড ব্লাড ভেইনের থ্রুতে তো হার্টে আসার কথা, তাই না? তো যখনই সেটা মুভ করে তখন এই ভালভ গুলো প্রয়োজনে ওপেন হয়, প্রয়োজনে শাট হয়, বন্ধ হয়। আর এই ভালভ যদি ঠিকঠাক কাজ না করে তখন যেটা হয় সেটা হচ্ছে যে ব্লাড পেরিফেরাল এরিয়াতে রিটেইন করতে থাকে।
পেরিফেরালি ব্লাড গুলো মানে ভেইনের মধ্যে জমা হতে থাকে। এই ভালভ গুলো দেখা যায় যে বয়সের কারণে দুর্বল হতে থাকে, যার ফলে পেরিফেরাল এরিয়াতে বা ডিস্টাল এরিয়াতে ব্লাড ফ্লো কমে যায়, মানে হচ্ছে ব্লাড রিটেনশন বেশি হয়, বেশি জমে থাকার প্রবণতা থাকে, ব্লাড সার্কুলেশন কমে যায়, বেশি জমে থাকার প্রবণতা থাকে, যার ফলে পরবর্তীতে এই ভেইন গুলো স্ফীত হতে থাকে একেবারে একদম ক্যাপিলারি লেভেল থেকে শুরু করে ভেইন ভেইন গুলো স্ফীত হতে থাকে। এটাই হচ্ছে মূলত কজ। এখানে কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন যারা বয়স্ক তাদের ক্ষেত্রে হতে পারে, ফিমেল এর সাথে হরমোনাল কিছু সম্পর্ক আছে, যেটা অলরেডি আমি বলেছি যে বিশেষ করে পোস্ট মেনোপজাল লেডিস যারা অথবা কেউ যদি কোনো ধরনের ইস্ট্রোজেন থেরাপি নেয়, যেমন বার্থ কন্ট্রোল পিল হিসেবে যারা ইস্ট্রোজেন থেরাপি নেয়, সেক্ষেত্রে এই ভ্যারিকোজ ভেইন তাদের হতে পারে। কেউ বাই বর্ন তার ভেইনের যে ভালভ গুলো থাকে সেগুলো ডিফেক্টিভ থাকলে তার অনেক আর্লি এজে হতে পারে ভ্যারিকোজ ভেইন, আর্লি এজে যেমন 30, 35, 40 বছর বয়সে অনেকের এই ভ্যারিকোজ ভেইন দেখা যায়। তার কারণ হচ্ছে যদি আর্লি স্টেজে যদি ভ্যারিকোজ ভেইন দেখা যায় তাহলে বুঝতে হবে তার ভালভে জন্মগত কোনো ত্রুটি আছে, ভালভুলার ত্রুটি। ভালভের ভেতরে যে মানে ভেইনের ভেতরে যে ভালভ থাকে সেগুলোর জন্মগত ত্রুটির কারণে আর্লি স্টেজে ভ্যারিকোজ ভেইন ডেভেলপ করতে পারে। লাইফস্টাইল, কেউ যদি লম্বা সময় ধরে বসে থাকে কিংবা দাঁড়ায় থাকে, হ্যাঁ, এটা যদি তার লাইফস্টাইলের অন্তর্ভুক্ত হয়, যেমন যারা লম্বা সময় ধরে বসে বসে কাজ করে বা দাঁড়ায় দাঁড়ায় একটা স্ট্যাটিক পজিশনে কাজ করলে সেক্ষেত্রে ভ্যারিকোজ ভেইনের জন্য সেটা রিস্ক বা রেসপন্সিবল ফ্যাক্টর হতে পারে। আর যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, ফ্যামিলি হিস্ট্রি যদি থাকে সেক্ষেত্রে ভ্যারিকোজ ভেইন হতে পারে, যেমন বাবা মায়ের থাকলে মেয়ের হতে পারে, মেয়ের থাকলে তার পরবর্তী জেনারেশনে সেটা হতে পারে। এরপরে আরেকটা কন্ডিশন, ভাস্কুলার কন্ডিশন, সেটাকে আমরা বলি অ্যানিউরিজম। অ্যানিউরিজম সম্পর্কে ধারণা আছে? অ্যানিউরিজম কেউ একটু শেয়ার করতে পারবা অ্যানিউরিজম কি? নাম তো শুনেছিলাম, কি কি ধারণা কোনো খেয়াল নাই? আর তুমি ছাড়া আর কারো খেয়াল আছে? আচ্ছা, অ্যানিউরিজম হলো abnormal widening or ballooning of a part of an artery due to weakness in the one of the blood vessels. দেখো, তোমরা হেমোরেজিক স্ট্রোক তো দেখেছো তাই না, শুনেছো হেমোরেজিক স্ট্রোক? এই জি ম্যাম। হেমোরেজিক স্ট্রোক, স্ট্রোক মানে তো কোনো হঠাৎ করেই হবে তাই না, স্ট্রোক মানে হঠাৎ করেই হবে। তোমরা শুনেছো না যে হেমোরেজিক স্ট্রোক, হঠাৎ করে ব্রেইনে রক্তক্ষরণ হচ্ছে। এই ব্রেইনে রক্তক্ষরণের একটা অন্যতম কারণ হচ্ছে ব্রেইনের যে সার্কুলেশন, সেই সার্কুলেশনের যে কোনো একটা আর্টারিতে কি অ্যানিউরিজম সৃষ্টি, যে কোনো কারণে হোক অ্যানিউরিজম তৈরি হয়। এই অ্যানিউরিজম মানে হচ্ছে অ্যাবনর্মাল ওয়াইড হয়ে যায়, একটা বেলুনের মতো তৈরি হয়। এটা কিন্তু ব্লাড ভেসেলসেরই অংশ, কিন্তু অ্যাবনর্মাল গ্রোয়িং বা অ্যাবনর্মাল এক্সটেনশন, দেখতে অনেকটা বেলুনের মতো। তো বেলুন আমরা কি দেখেছি, বেলুন আমি যখন বেলুন ফোলানো অবস্থায় না থাকে, মানে না ফোলানো অবস্থায় বেলুনের চামড়াটা খুব শক্ত থাকে, যখন সেটা ফুলতে থাকে আস্তে আস্তে সেই বেলুনের চামড়া কি হতে থাকে, পাতলা হতে থাকে, উইক হতে থাকে। একসময় বেলুন আরো বেশি যদি প্রেসার দেওয়া হয় সেক্ষেত্রে সেটা ব্রাস্ট হয়ে যায়। ঠিক একইভাবে অ্যানিউরিজমে তাই হয়, যে কোনো কারণেই হোক এই অ্যানিউরিজম ডেভেলপ করতে থাকে এবং এক পর্যায়ে সেটা ভেঙে যায় বা ফেটে যায়। ফেটে তখন সেখান থেকে রক্তক্ষরণ হয়, সেটাকে বলা হয় অ্যানিউরিজম। বয়স্কদের মধ্যে এই ভাস্কুলার অ্যানিউরিজম, বিশেষ করে আর্টারিয়াল অ্যানিউরিজম খুব কমন। কারণগুলো আমরা একটু দেখে নিই। কোনো এক্স্যাক্টলি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ আসলে জানা যায় না, তবে কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আসলে এর জন্য কারণ হতে পারে, হলেও হতে পারে। আচ্ছা, প্রথমত হচ্ছে বার্থ, বার্থ মানে জন্মগতভাবে অনেক সময় অ্যানিউরিজম নিয়ে জন্মগ্রহণ করে। তোমরা হয়তোবা শুনে থাকবে 12 বছরের ছেলের মাথায় রক্তক্ষরণ হয়েছে,
16 বছরের মেয়ের মাথায় রক্তক্ষরণ হয়ে স্ট্রোক করেছে। এরকম কাহিনী শুনেছো? গল্প শুনেছো কখনো? খুব এই ধরনের যদি ব্রেইনে রক্তক্ষরণ হয় এত আর্লি বয়সে, চোখ বন্ধ করে ধরে নেয়া যায় তাদের জন্মগত মানে ভাস্কুলার কোনো ডিসঅর্ডার ছিল। তার মধ্যে অন্যতম হচ্ছে এই অ্যানিউরিজম। অ্যাওর্টিক আর্টেরিয়াল অ্যানিউরিজম। ঠিক আছে? তো এভাবে জন্মগত যদি কনজেনিটালি কেউ অ্যাবনরমালিটি নিয়ে জন্মে সেক্ষেত্রে তো হলোই, সেটা তো একটা কজ। আচ্ছা, এরপরে হচ্ছে সেকেন্ড ইম্পর্টেন্ট কজ হচ্ছে হাই ব্লাড প্রেশার। অনেক রোগী আছে তারা যেমন হেমোরেজিক স্ট্রোকের বেশিরভাগ পেশেন্ট তোমাদেরকে বলবে যে আমার গত 10 থেকে 15 বছর আগে থেকে আমার কিন্তু ব্লাড প্রেশার বেশি এবং সেটা হয়তোবা কন্ট্রোলে নাই। সো হাই ব্লাড প্রেশার এটাও একটা অন্যতম কারণ অ্যানিউরিজম ডেভেলপমেন্টের, বিশেষ করে ব্রেইনে। তবে অ্যানিউরিজম যে কোনো জায়গায় হতে পারে, যে কোনো আর্টারিতে হতে পারে, অ্যাওর্টাতে হতে পারে, অ্যাবডোমিনাল আর্টারিতে হতে পারে, লিম্ব আর্টারিতে হতে পারে, যে কোনো আর্টারিতে হতে পারে। যাদের কোলেস্টেরল লেভেল হাই তারা রিস্কে আছে, যারা সিগারেট স্মোকিং করে তারাও রিস্কে থাকে। আচ্ছা, আর যাদের হাই ব্লাড প্রেশার অনেক বেশি তাদের অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজমের ঘটনাটা বেশি হয়। খেয়াল করো, অ্যাবডোমিনাল অ্যাওর্টিক যে অ্যানিউরিজম মানে অ্যাওর্টা যখন অ্যাবডোমেনকে পাস করে তখন সেটাকে আমরা বলি অ্যাবডোমিনাল অ্যাওর্টা, তাই না? অ্যাওর্টা হার্ট থেকে বের হয়ে যখন অ্যাবডোমেন থ্রুতে সেটা যেতে থাকে সেটাকে আমরা বলি অ্যাওর্টিক অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সেই অ্যাবডোমিনাল অ্যাওর্টাতে অ্যানিউরিজম খুব কমন যাদের হাই ব্লাড প্রেশার। আচ্ছা, কারো যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস তো তোমরা জানো তাই না? অ্যাথেরোস্ক্লেরোসিস জি ম্যাম। পড়িয়েছি। কারো যদি অ্যাথেরোস্ক্লেরোসিস থাকে সেটার সেকেন্ডারি কজ হিসেবে তারও এই অ্যানিউরিজম ডেভেলপ করতে পারে। প্রেগনেন্ট যারা লেডিস তাদের মধ্যে প্রায়শই স্প্লেনিক আর্টারিতে অ্যানিউরিজম দেখা যায়। আচ্ছা, কমন কিছু লোকেশন আছে অ্যাওর্টার মানে অ্যানিউরিজম ডেভেলপ করে, যেমন অ্যাওর্টা। অ্যাওর্টাতে অ্যানিউরিজম খুব কমনলি ব্রেইনে হতে পারে, সেরিব্রাল অ্যানিউরিজম বলি আমরা সেটাকে। লেগের পেছনে যদি হয়, নিয়ের পেছনে, সেটাকে আমরা বলি পপ্লিটিয়াল আর্টারি অ্যানিউরিজম। এগুলো আসলে কমন অ্যানিউরিজম মানে কমন এরিয়া অফ ডেভেলপমেন্ট অ্যানিউরিজম। ইন্টেস্টাইনাল আর্টারি যদি সেখানে যদি অ্যানিউরিজম হয় সেটাকে আমরা বলি মেসেন্টারিক আর্টারিয়াল অ্যানিউরিজম। আর স্প্লিনে যদি হয় সেক্ষেত্রে আমরা বলবো সেটাকে স্প্লেনিক আর্টারি অ্যানিউরিজম। সো এই কয়েকটা এরিয়া এই অ্যানিউরিজমের জন্য ভালনারেবল। আমরা কয়েকটা ডিজিজ কন্ডিশন পড়লাম যেগুলো ভাস্কুলার ডিজিজ কন্ডিশন। এরপর আমরা হার্ট ফেলিওর করব, এটা একটা হার্টের কন্ডিশন। আচ্ছা, আমি না হয় এই ক্লাসটা আর নেক্সট ডেতে কন্টিনিউ করি, ঠিক আছে? আজকে একটু ব্যস্ত, এখন হয়তো কিছুক্ষণের মধ্যে পরীক্ষা শুরু করতে হবে। এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? আজকে এই পর্যন্তই থাক। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আর একটা বিষয়, তোমরা একটু পড়াশোনা করো, হ্যাঁ? এই যেগুলো যে লেকচার গুলো পড়ানো হয়েছে আমি যে কোনো সময় পরীক্ষার একটা ডেট দিব, ঠিক আছে? আমি একটু ফ্রি হয়ে নেই, তারপর একটা পরীক্ষার ডেট দিব। 7 তারিখে না? 7 তারিখ। ইনশাল্লাহ, যদি কোনো কারণে না নেই সেটা আমি জানাবো, তবে ধরে রাখো নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে, ভালো থাকো।